আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম থেকে। দর্শক, আজ ২৮শে জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস। আজ বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম থেকে আয়োজিত আমাদের এই বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে আছেন প্রফেসর ডাক্তার আবদুল্লাহ আল মাহমুদ স্যার, হেড অব দ্য ডিপার্টমেন্ট অফ হেপাটোলজি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, প্রেসিডেন্ট, লিভার কেয়ার সোসাইটি। এছাড়াও আমাদের সাথে আজকে উপস্থিত আছেন ডাক্তার সোনম বড়ুয়া, ডেপুটি সিভিল সার্জন, চট্টগ্রাম। ডাক্তার আবদুল্লাহ আল মাহমুদ স্যার এবং ডাক্তার সোনম বড়ুয়া, আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, আলোচনার শুরুতেই আমরা বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে আমাদের একটি প্রামাণ্যচিত্র দেখে আসি। হেপাটাইটিস লিভারের প্রদাহজনিত একটি গুরুতর রোগ। ভাইরাসজনিত হেপাটাইটিসের প্রধান ধরন এ, বি, সি, ডি এবং ই। হেপাটাইটিস এ ও ই সাধারণত দূষিত খাবার ও পানির মাধ্যমে ছড়ায়, আর বি, সি ও ডি ছড়াতে পারে সংক্রমিত রক্ত ও শরীরবাহিত তরলের মাধ্যমে। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে হেপাটাইটিস বি এর বিরুদ্ধে টিকা আবিষ্কার ছিল এক যুগান্তকারী অর্জন। 1967 সালে বিজ্ঞানী ডক্টর বারুচ ব্লুমবার্গ হেপাটাইটিস বি ভাইরাস শনাক্ত করেন এবং সহকর্মী ইরভিং হিলম্যানের সঙ্গে 1969 সালে প্রথম হেপাটাইটিস বি টিকা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 1982 সালে এই টিকা প্রথম বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য পাওয়া যায়। আর 1989 সালে হেপাটাইটিস সি ভাইরাস শনাক্ত হওয়ার পর চিকিৎসা বিজ্ঞানে শুরু হয় নতুন অধ্যায়। বর্তমানে হেপাটাইটিস বি নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী অ্যান্টিভাইরাল চিকিৎসা এবং হেপাটাইটিস সি নিরাময় অত্যন্ত কার্যকর ডিএএ ওষুধ রয়েছে। তবুও হেপাটাইটিস আজও বিশ্বজুড়ে এক বড় জনস্বাস্থ্য সংকট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার 2026 সালের তথ্য অনুযায়ী 2024 সালে প্রায় 28,70,00,000 মানুষ দীর্ঘমেয়াদী হেপাটাইটিস বি বা সি নিয়ে বেঁচে ছিলেন এবং এই দুই রোগে মারা গেছেন প্রায় 13 লাখ মানুষ। বাংলাদেশও এই সংকটের বাইরে নয়। জাতীয় কৌশলগত পরিকল্পনায় উদ্ধৃত আনুমানিক হিসাব অনুযায়ী দেশে হেপাটাইটিস বি এর প্রিভিলেন্স প্রায় 5.4% এবং হেপাটাইটিস সি এর প্রায় 0.66%। অর্থাৎ দেশে ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত মানুষের সংখ্যা 1 কোটিরও বেশি হতে পারে। এটি একটি আনুমানিক হিসাব, নির্দিষ্ট বর্তমান গণনা নয়। সবচেয়ে উদ্বেগের বিষয়, হেপাটাইটিস অনেক সময় নীরবে এগিয়ে যায়। তাই ঝুঁকি থাকলে পরীক্ষা করা জরুরি। আর প্রতিরোধে হেপাটাইটিস বি এর টিকা, নিরাপদ রক্ত, জীবাণুমুক্ত চিকিৎসা সরঞ্জাম এবং সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2026 সালের বিশ্ব হেপাটাইটিস দিবসের প্রতিপাদ্য হেপাটাইটিস লেটস ব্রেক ইট ডাউন, অর্থাৎ হেপাটাইটিস চলুন বাধাগুলো ভেঙে ফেলি। ভেঙে ফেলতে হবে অজ্ঞতা, ভয়, চিকিৎসার পথে বাধা এবং সামাজিক কলঙ্ক। কারণ হেপাটাইটিসকে নয়, অজ্ঞতাকে হারাতে হবে। রোগীকে নয়, রোগকে মোকাবেলা করতে হবে। চলুন জানি, প্রয়োজনে পরীক্ষা করি, চিকিৎসকের পরামর্শ নেই এবং হেপাটাইটিস প্রতিরোধে সচেতন হই। বাংলাদেশ সহ বিশ্বজুড়ে হেপাটাইটিসের বিরুদ্ধে সব বাধা ভেঙে ফেলি। স্যার, আজ ২৮শে জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস বা ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে। স্যার, ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে আজকের বা এই বছরের প্রতিপাদ্যটা কি? বিশ্ব হেপাটাইটিস দিবস উদযাপিত হচ্ছে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে আজকে। তো সেটা বোঝার আগে যদি আমরা একটু হেপাটাইটিস কি এটা একটু বুঝে নেই তাহলে সুবিধা হবে। হেপাটাইটিস হচ্ছে আসলে লিভারের কোনো ইনফেকশন বা প্রদাহ। সেই প্রদাহ বা ইনফেকশনটা ভাইরাস দিয়ে হতে পারে, ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে, ফাঙ্গাস দিয়ে হতে পারে, বা আমরা ফ্যাটি লিভার দিয়ে হতে পারে, বা অন্য কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে হতে পারে। কিন্তু মূলত সারা পৃথিবীতে হেপাটাইটিসের মূল কারণ হিসেবে দেখা হচ্ছে হেপাটাইটিস বি এবং সি ভাইরাস। এবং আপনারা জানেন যে সারা পৃথিবীতে এই হেপাটাইটিস বি এবং সি হচ্ছে কিন্তু লিভার ক্যান্সারের একটি অন্যতম প্রধান কারণ। তো সেই জন্য হেপাটাইটিস বি এবং সি কিন্তু একটি প্রাণঘাতী রোগ, নীরব ঘাতক, আবার একই সাথে এটিকে সহজে প্রতিরোধ করা যায়। তো সাধারণ মানুষের মাঝে হেপাটাইটিসের
প্রতিরোধে সচেতনতা তৈরি, রোগীদের মাঝে সচেতনতা তৈরি এবং সরকার বা আমরা যেটাকে বলি যে পাবলিক যারা ডিল করেন তাদের মধ্যে সচেতনতা তৈরি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আসলে সারা পৃথিবীতে এই হেপাটাইটিস দিবসটা পালন করা হয়। 2010 সালে আপনারা জানেন যে জাতিসংঘের 63তম অধিবেশনে সারা পৃথিবীতে এই 28শে জুলাইকে হেপাটাইটিস দিবস পালনের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। আসলে 28শে জুলাই হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাসের যিনি জনক প্রফেসর ব্লুমবার্গ, ওনার জন্মদিন। তো ওনার এই জন্মদিনকে শ্রদ্ধা জানাতে সারা পৃথিবীতে এই দিবসটা পালন করা হয়। প্রতি বছরই এটা একটা প্রতিপাদ্য থাকে এবং এই বছরের প্রতিপাদ্য হচ্ছে হেপাটাইটিস লেটস ব্রেক ইট ডাউন। আমরা যদি বাংলায় বলি যে আসুন বাধাগুলো ভেঙে ফেলি, এই প্রতিপাদ্য নিয়েই সারা পৃথিবীর মতো বাংলাদেশেও এই দিবসটি পালিত হচ্ছে। স্যার, যে আপনি বলছিলেন বি এবং সি এর কথা, স্পেশালি বি এবং সি আসলে স্যার কিভাবে ছড়ায়? এই দুইটা ভাইরাস কিন্তু একইভাবে একজনের কাছ থেকে আরেকজনে ছড়ায়। সেটা হচ্ছে রক্তের মাধ্যমে এটা ছড়ায়। আমার শরীরে যদি এই ভাইরাসটা থাকে, সেই ভাইরাসটা যদি আমি আরেকজনকে রক্ত দেই, সেটা যদি চেক না করা হয় তাহলে আমার রক্ত থেকে আরেকজনের শরীরে এটা চলে যাবে। প্লাস একজন রুগীকে যখন আমরা অপারেশন করি তখন যে সমস্ত বা দাঁতের যে কাজগুলো আমরা করি তখন যে সমস্ত যন্ত্রপাতি বা ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় সেগুলো যদি ভালোভাবে বিশুদ্ধ করা না হয় বা জীবাণু নাশ না করা হয়, জীবাণু প্রতিরোধ না করা হয়, তাহলে একজনের কাছ থেকে আরেকজনের কাছে এই যন্ত্রপাতির মাধ্যমে যেতে পারে। আবার অনেক সময় একই পরিবারের একজনের যদি থাকে তার স্বামী স্ত্রীর মাধ্যমে মেলামেশার মাধ্যমে যেতে পারে, বা অবৈধ বা যদি অনৈতিক যৌন মিলনের মাধ্যমে যদি আমরা কন্ডোম ছাড়া মেলামেশা করা হয় সেখানে যেতে পারে। এছাড়া আমরা যখন ডায়ালিসিস করি, যার শরীরে এই ভাইরাসটি আছে সেটাকে যদি পরীক্ষা না করা হয় তাহলে একই মেশিনে যদি আমরা ডায়ালিসিস করি তাহলে সে ডায়ালিসিসের মাধ্যমেও যেতে পারে। এছাড়াও একটা মাধ্যম হচ্ছে আমরা দেখি, বিশেষ করে আমাদের দেশে যদিও এটা কম কিন্তু এখন হচ্ছে, সেটা হলো তরুণ সম্প্রদায়ের মধ্যে আমরা যে ড্রাগ বা মাদক যে আমরা ব্যবহার করি, সেখানে দেখা যায় এরা 5-6 জন একসাথে বসে এবং একটা সিরিঞ্জ দিয়ে শিরাপথে মাদক ব্যবহার করে। কাজে এখানে একজনের যদি থাকে তার কাছ থেকে বাকিদের মধ্যেও কিন্তু এই সিরিঞ্জের মাধ্যমে ভাইরাসটা যেতে পারে। আরেকটা হচ্ছে আমরা যেটা বলছিলাম যে দাঁতের এবং ডাক্তারের কাছে যে যন্ত্রপাতি, এছাড়া আমরা পার্লারে বা সেলুনে যাই শেভ করার জন্য বা নাক কান ফোরানোর জন্য, সেখানেও যদি যন্ত্রপাতিগুলো বিশুদ্ধ না থাকে তাহলে ওই যন্ত্রপাতি দিয়েও একজনের কাছ থেকে একজনের শরীরে এই ভাইরাসগুলো ছড়াতে পারে। আরেকটা যেটা আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে দেখা যাচ্ছে যে মূলত বা প্রধান কারণ, সেটা হচ্ছে গর্ভবতী মায়ের কাছ থেকে তার শরীরে যে গর্ভে যে সন্তান যেটা ভূমিষ্ঠ হয় তার মধ্যে এই ভাইরাসটা চলে যায়, সেটাও একটা বড় কারণ। বুঝতে পেরেছি। এখন আমি আসতে চাচ্ছি ডেপুটি সিভিল সার্জন ডক্টর সোনম আপনার কাছে। আপনাদের সরকারিভাবে কি হেপাটাইটিস বি বা সির জন্য অথবা অন্যান্য হেপাটাইটিসগুলোর জন্য কোনো পরীক্ষার সুব্যবস্থা আছে কিনা? মূলত আমরা বাংলাদেশের একদম প্রাইমারি লেভেল থেকে শুরু করে, অর্থাৎ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে টার্সিয়ারি লেভেল হসপিটাল, যেগুলো মেডিকেল কলেজ হসপিটাল, প্রত্যেকটাতেই আসলে রুটিন যে লিভার ফাংশন টেস্ট, যে সেরাম বিলিরুবিন করা, এইচজিপিটি করা, এইচজিওটি করা, তারপরে হচ্ছে যে হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি এর যে স্ক্রিনিং টেস্টগুলো, এগুলো অ্যাভেলেবল আছে এবং সরকারের যে নির্ধারিত মূল্য, সেই মূল্য পরিশোধ করে কিন্তু এটা করা সম্ভব এবং যাদের পক্ষে এটা পরিশোধ করা সম্ভব নয় তাদের ক্ষেত্রে বিনামূল্যে করারও এটা সুযোগ আছে। আপনি জানেন যে 2003 সালে সর্বপ্রথম বাংলাদেশে যে প্রচলিত যে টিকাগুলো ছিল সেগুলোর সাথে সারা দেশব্যাপী পর্যায়ক্রমে হেপাটাইটিস বি ভ্যাকসিনটা ইন্ট্রোডিউস করা হয় এবং 2003 থেকে শুরু করে এটা এখনও অদ্যাবধি এটা চলমান আছে। এরই ধারাবাহিকতায় কিন্তু বাংলাদেশ 2019 সালে দক্ষিণ পূর্ব এশিয়ায় ভুটান, নেপাল এবং থাইল্যান্ডের সাথে যে হেপাটাইটিস বি এর যে প্রিভ্যালেন্সের যে লক্ষ্যমাত্রা সেটা অর্জন করতে সক্ষম হয়েছে। সেটা হচ্ছে যে আপনার পার লাখ পপুলেশন এটা বিলো 1%, অর্থাৎ 1%-এরও কম প্রিভ্যালেন্স। তো যার কারণে আমি বলবো যে ওই যে উদ্যোগ 2003 সালের তৎকালীন সরকারের যে গৃহীত উদ্যোগ, সেটারই ধারাবাহিকতায় কিন্তু বাংলাদেশে এখন হেপাটাইটিস বি এর সংক্রমণটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। এই যে আপনি বলছিলেন, এটা কি আমাদের উপজেলা লেভেলগুলোতে যে হেলথ কমপ্লেক্সগুলো আছে এগুলোতে কি এই পরীক্ষাগুলো হচ্ছে, আমাদের রোগীগুলোকে আসলে এই সুবিধাগুলো পাচ্ছে স্ক্রিনিং টেস্টে? যে স্ক্রিনিং টেস্টগুলো, হ্যাঁ জি, আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যে প্যাথোলজি ল্যাব আছে সেই ল্যাবে কিন্তু এই স্ক্রিনিং টেস্টগুলো আমরা করতে পারি। মূলত আমরা র্যাপিড ডায়াগনস্টিক কিট বা ডিভাইস ইউজ করে কিন্তু বি এবং সি এর স্ক্রিনিংগুলো করি
এছাড়া যে বায়োকেমিক্যাল যে টেস্টগুলোর কথা বললাম সেগুলোও অ্যাভেলেবেল আছে বুঝতে পেরেছি, উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোতে, কিন্তু ইউনিয়ন লেভেল পর্যন্ত এটা নেই। বুঝতে পেরেছি। স্যার এখন আপনার কাছে আসতে চাই, স্যার এই যে হেপাটাইটিস রোগ নিয়ে তো আমরা আজকে কথা বলছি, স্যার কি কি আসলে লক্ষণ দেখা দিলে আমরা বুঝবো যে এই রোগীটি হেপাটাইটিস আক্রান্ত? আমরা যদি হেপাটাইটিসকে একসাথে বলার চেষ্টা করি, আমরা এতক্ষণ আলাপ করছিলাম হেপাটাইটিস বি এবং সি নিয়ে। এছাড়াও আমাদের দেশে কিন্তু জন্ডিস এর প্রধান কারণ হচ্ছে হেপাটাইটিস এ অথবা হেপাটাইটিস ই। এই দুইটা ভাইরাস কিন্তু পানি এবং খাদ্যবাহিত, মানে দূষিত খাবার এবং দূষিত পানির মাধ্যমে এটা কিন্তু একজনের কাছ থেকে একজনের মানে ছড়িয়ে পড়ে। তো হেপাটাইটিস এ এবং ই এর ক্ষেত্রে লক্ষণগুলি খুব সাথে সাথেই আসে এবং এগুলো সহজেই বোঝা যায়। সেগুলো হচ্ছে জন্ডিস বা চোখ বা পেশাব হলুদ হওয়া, খাওয়া দাওয়ায় অরুচি, ক্ষুধামন্দা বলি আমরা, বমি বা বমির ভাব, সারা শরীরে ব্যথা, জ্বর, পেটে ব্যথা বা পেটের ডান দিকে ব্যথা, এগুলো সমস্যা নিয়ে রোগীরা আমাদের কাছে আসে এবং অনেক সময় জন্ডিসের মাত্রা বা বিলিরুবিন অনেক বেড়ে যায়। কাজে এটা খুব সহজেই রোগীরা বুঝতে পারে এবং চিকিৎসা নেয় আমাদের কাছে আসে। এবং আসার কথা হচ্ছে যে এগুলি হেপাটাইটিস এ এবং ইতে কেউ আক্রান্ত হলে সেটা যত বেশি জন্ডিস হয়তো অনেক বেশি হয়, কিন্তু আবার এটা সেরে যায়, খুব সহজেই সেরে যায় এবং যার একবার হয়েছে তার সাধারণত আরেকবার সাধারণত হয় না। কিন্তু হেপাটাইটিস বি এবং সি এর ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই রোগে আক্রান্ত রোগীদের কিন্তু কোনো লক্ষণ থাকে না। এই জন্য আমরা এটাকে বলি যে সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক। এবং দীর্ঘদিন আপনার 15-20 বছর ধরেও কিন্তু শরীরে এই ভাইরাসটা ঢোকার পরে আপনার শরীরে এটা বসবাস করতে পারে কিন্তু কোনো লক্ষণ ছাড়া। এটাকে আমরা বলি যে ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয়। কারো কারো ক্ষেত্রে এই যে 20 বছর ধরে তার ভাইরাসটা শরীরে আছে সে কিন্তু ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় হিসেবে থাকে। আবার কারো কারো ক্ষেত্রে এটা ভিতরে ভিতরে এটা বংশবৃদ্ধি করে এবং লিভারের ক্ষতি করতে থাকে, কিন্তু বাইরে থেকে এটা কোনো লক্ষণ থাকে না। আর যাদের লক্ষণ থাকে সেই লক্ষণগুলো হচ্ছে যেমন ধরেন কেউ কেউ বলতে পারে যে পেটের উপরে ডান দিকে ভারী ভারী হওয়া অথবা ক্ষুধামান্দা, একটু দুর্বল ফিল করা, আর যেটা বলি আমরা ফ্যাটিক বা আগে যে কাজটা আমি সহজে করতে পারতাম সেটা এখন আর ভালো লাগছে না বা সহজে সেটা করা যায় না, হাঁপিয়ে উঠছি, দুর্বল লাগছে, ফ্যাটিক, এটা একটা লক্ষণ। আর এগুলো থেকে যখন জটিলতা হয়ে যায়, সিরোসিস বা ক্যান্সার হয়ে যায়, তখন সিরোসিসের যে লক্ষণগুলো সেগুলো নিয়ে আসতে পারে। স্যার এই যে আপনি বলছিলেন যে অলমোস্ট 20 বছর পর্যন্ত সাইলেন্ট থাকতে পারে বা লক্ষণবিহীন থাকতে পারে, তাহলে স্যার আমাদের আসলে কতদিন পর পর স্ক্রিনিং টেস্টটা করা উচিত? স্ক্রিনিংটা যেটা আমরা যে যারা ঝুঁকিপূর্ণ আমরা কাদেরকে বেশি করতে বলবো, আপনি যদি এই প্রশ্নটা আমাকে করেন, আমরা ডাক্তার সাহেব যেটা বললেন যে প্রতিরোধের জন্য যে ব্যবস্থাগুলো সেগুলো যদি সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে এবং সেটার মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা টেস্ট করব যে আমরা যেটা বলছিলাম যে বেশিরভাগ ক্ষেত্রে এটা কোনো লক্ষণ থাকে না, তাহলে আমরা বুঝবো কিভাবে? সেটার জন্য আপনাকে পরীক্ষা করতে হবে বা স্ক্রিনিং টেস্টগুলো করতে হবে। তাহলে আমরা কাদেরকে করব? আমাদের ডাক্তার সাহেব যেটা বললেন যে 2003 সাল থেকে আমাদের ইপিআই কর্মসূচিতে এই বি ভাইরাসটাকে ঢুকানো আছে। তাহলে যারা 2003 সাল থেকে জন্ম নিয়েছেন তাদের মধ্যে আমরা ধরে নিব যে এই ইনফেকশন মানে ভ্যাকসিনটা দেওয়া, এর আগে যারা জন্ম নিয়েছেন তাদের, যার মানে আজকে থেকে যারা 21 বা 22 বছরের তার উপরে যাদের বয়স তাদের সবারই কিন্তু ঝুঁকি আছে এই ভাইরাসটা থাকার। তাই তাদেরকে টেস্ট করলে, আমরা স্ক্রিনিং টেস্ট করলে শরীরে এই ভাইরাসের অস্তিত্ব আমরা রক্ষা করতে পারি। তবে মোটামুটি যারা ধরেন যদি আমরা রিস্ক গ্রুপের কথা বলি, যেমন আমরা যারা ডাক্তাররা যারা চিকিৎসা সেবার সাথে জড়িত, সেটা একদম ক্লিনার থেকে শুরু করে আমি বলবো যে আমাদের মন্ত্রী মহোদয় পর্যন্ত সব লেভেলের মানুষকেই চেক করা উচিত, যারা বিভিন্ন অপারেশনের সাথে জড়িত থাকে, যারা হাসপাতালের ক্লিনার, যারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড বয় থেকে শুরু করে যারা কাজ করে, রুগীদের সাথে ডিল করে, যারা ব্লাড ব্যাংকে কাজ করে, তারপরে আমরা যারা বলছি যে সেলুনে যারা কাজ করেন, পার্লারে যারা কাজ করেন, এই ধরনের রিস্ক গ্রুপগুলা। এবং সবচেয়ে জরুরি যেটা হচ্ছে যে আপনার পরিবারে যদি একজন থাকে তাহলে বাকি যারা আছে সবাইকে টেস্ট করা, কিডনির জন্য ডায়ালাইসিস নিচ্ছেন তাদেরকে চেক করা। এইভাবে আমরা ধরে ধরে আমরা গ্রুপগুলোকে আমরা যদি মনে করি। আবার যখন আমরা বলি যে রিস্কি বিহেভিয়ার, যেমন ধরেন যারা যৌনকর্মী, যারা এই ধরনের রিস্কি কন্ডম ছাড়া মেলামেশা করেন তাদেরকে আমরা চেক করব। যারা শিরাপথে মাদকদ্রব্য গ্রহণ করেন তাদেরকে ধরে আমরা স্ক্রিনিংয়ের আওতায় যদি আমরা আনতে পারি তাহলে আমরা সহজেই রোগগুলো নির্ণয় করতে পারি এবং যে একই সাথে রোগীর চিকিৎসা এবং পাশাপাশি সেই রোগীকে যদি আমি শনাক্ত করতে পারি তাহলে সেই রোগীর মাধ্যমে যে অন্যদের মাধ্যমে এটা ছড়িয়ে পড়ার প্রবণতা সেটা থেকে আমরা রক্ষা করতে পারি। ডাক্তার সোনম, আপনার কাছে যেতে যাচ্ছি আমি। এই যে আমাদের জাতীয় টিকাদান কর্মসূচি বা ইপিআই শিডিউলে হেপাটাইটিস বি টিকার ভূমিকা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ
এবং আপনাদের পর্যায় থেকে আপনারা কি এটা এনশিওর করছেন কিনা যে আমাদের ইউনিয়ন বা উপজেলা পর্যায়ে এই জিনিসটা আসলে কার্যক্রম চালু আছে? আপনি জানেন যে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বা ইপিআই যেটাকে আমরা বলি, সেটা বাংলাদেশের অন্যতম একটা সফল প্রোগ্রাম, যেটা 1979 সাল থেকে পর্যায়ক্রমে মানে এটা এই পর্যায়ে এসে পৌঁছেছে। এবং আমি একটু আগে বলছিলাম যে এর ফলেই কিন্তু আমরা WHO যে লক্ষ্যমাত্রা সেটা আমরা 2019 সালে অর্জন করতে সক্ষম হয়েছি। আপনি জেনে থাকবেন যে আমরা বাংলাদেশের প্রতিটা ওয়ার্ড পর্যায়ে বা গ্রাম পর্যায়ে হচ্ছে যে ইপিআই কর্মসূচি পরিচালনা করি আমাদের মূলত আউটরিচ যে সাইটগুলো থাকে সে আউটরিচ সাইটগুলো দিয়ে। এবং আমি যদি চট্টগ্রাম জেলার কথা বলি, চট্টগ্রাম জেলা আমাদের 2026 সালের লক্ষ্যমাত্রা হচ্ছে প্রায় 2,54,000 শিশু, পুরো জেলার কথাই বলছি। এবং এই যে 2,54,000 শিশু, আমাদের টার্গেট হচ্ছে 2026 সাল ব্যাপী আমরা পর্যায়ক্রমে আমাদের এই যে ফিক্স সাইট এবং আউটরিচ সাইটগুলোতে যে সেশনগুলো হয় সেই সেশনের মাধ্যমে এই সংখ্যক শিশুকে আমরা এই যত ইপিআই শিডিউলভুক্ত যে টিকাগুলো আছে সবগুলো টিকাই আমরা দিতে চাই। এবং এই কাভারেজটা আমাদের অ্যারাউন্ড 95% রাখাটা খুবই জরুরি। এবং বিগত সময়গুলোতে কিন্তু আমরা এটা বজায় রাখতে সক্ষম হয়েছে। আমাদের এটা অ্যারাউন্ড 95 থেকে ক্লোজ টু 100%-এর মতো আছে। যদিও বা 2025 সালে এই কাভারেজটা কিছুটা ফল করেছে, বাট 2026 সালে জুন মাস পর্যন্ত আমরা যদি বলি এটা অ্যাবাভ 100%। অর্থাৎ গত বছর যেটা আমরা ড্রপ আউট হয়েছিল আমাদের, সেটা কিন্তু আমরা 2026 সালে এটা মানে ওভারকাম করার চেষ্টা করছি। এবং আমাদের জন্য বরাবরই এমআরের যে ড্রপ আউট এবং প্যান্টা 1 থেকে প্যান্টা 3 এই যে ড্রপ আউট শিশুগুলোকে তালিকাভুক্ত করে তাদেরকে টিকার আওতায় আনা কিন্তু আমাদের একটা অন্যতম বড় চ্যালেঞ্জ, যেটা আমরা ওভারকাম করার জন্য বা অর্জন করার জন্য প্রতিনিয়ত আমাদের মনিটরিং সুপারভিশনটাকে স্ট্রং করার চেষ্টা করছি। সো আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং আমরা দৃঢ়প্রত্যয়ী যে এটা সকলের সহযোগিতায় আমরা এটা অর্জন করতে পারবো। স্যার, এই যে এতক্ষণ আপনি একটি কথা বলছিলেন যে যাদের বয়স 21 বা এর কাছাকাছি তারা হয়তো বা জাতীয় টিকাদান কর্মসূচির আন্ডারে এগুলো পেয়েছে, কিন্তু স্যার যাদের বয়স তারও বেশি এবং যারা অ্যাডাল্ট, স্যার তাদের ক্ষেত্রে স্যার আপনাদের চিন্তা ভাবনাটা কি? হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে যেহেতু আমাদের ইপিআই এর মধ্যে 2003 সাল থেকে শুরু, তার আগে যারা জন্ম নিয়েছেন এবং যারা ঝুঁকিতে আছেন তাদেরকে অবশ্যই টেস্ট করতে হবে, স্ক্রিনিং টেস্ট, যে তাদের শরীরে ভাইরাসটা আছে কিনা। যদি থাকে তাহলে তাকে চিকিৎসার আওতায় আনতে হবে, আর যদি না থাকে তাহলে অবশ্যই তাকে টিকা দিয়ে নিতে হবে। অ্যাডাল্ট যারা আছেন তাদেরকে টিকা দিতে গেলে কিন্তু আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। এখন যেভাবে হচ্ছে যে বিভিন্ন প্রাইভেট পর্যায়ে, প্রাইভেট সেক্টরে যে সমস্ত টিকাদান কেন্দ্রগুলো আছে সেখানে দিচ্ছেন, কিন্তু সেখানেও ঠিকভাবে মান নিয়ন্ত্রণ হচ্ছে কিনা বা বিশেষ করে কোল্ড চেইনটা মেনটেন হচ্ছে কিনা সেটা একটা প্রশ্ন, এবং মেয়াদ উত্তীর্ণ কোনো ওষুধ ব্যবহার করা হয় কিনা। তো আমরা যদি সরকারি পর্যায়ে আমরা যদি অ্যাডাল্ট ভ্যাকসিনেশন বা প্রাপ্তবয়স্ক যারা মানে 23-এর পরেও যদি আমরা এই টিকাদান কর্মসূচি আওতায় আনতে পারি আমরা, তাহলে কিন্তু একই সাথে যারা একটু গরিব মানুষ বা একটু কম দামে সরকার যদি একটু সাবসিডি দিয়ে দেয়, সেই কম দামে আমরা অ্যাডাল্ট মানুষকে আমরা সেভ করতে পারবো। এবং যে টিকাটা এখানে দেওয়া হবে প্রয়োজনীয় মান নিয়ন্ত্রণ বা নির্ধারিত মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যবহার না করে, তাহলে একটা কোয়ালিটি টিকা আমাদের জনগণ পাবে। এবং এই ক্ষেত্রে কিন্তু আমাদের সফলতা তো আমাদের উদাহরণ আছেই। তো সেই জন্য আমরা যদি সরকারিভাবে অন্তত সরকারি হাসপাতালগুলোতে অ্যাডাল্ট ভ্যাকসিনের ব্যবস্থা করতে পারি, তাহলে কিন্তু আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে গোল যে 2030 সালের মধ্যে আমরা হেপাটাইটিস নির্মূল করব, সেখানেও কিন্তু একটা বড় অগ্রগতি হবে। জি ডাক্তার সোনম, আপনার কাছে একটা জিনিস জানতে চাই, এই যে নিরাপদ রক্ত সঞ্চালনা নিশ্চিত করতে আপনাদের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? এখানে যে নিরাপদ আপনার বিশেষ করে আমি উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোর কথাই বলছি যেগুলো পেরিফেরিতে আছে। আমাদের সবগুলোতে না হলেও কিছু কিছু হেলথ কমপ্লেক্সে স্ক্রিনিং এবং ক্রস ম্যাচিংয়ের ব্যবস্থা আছে, যেটা আসলে ব্লাড ট্রান্সফিউশনের পূর্বে আমরা করে থাকি। কিন্তু সরকারের যে বিদ্যমান পলিসি সেটার কারণে আসলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডেডিকেটেড ব্লাড ট্রান্সফিউশন সেন্টার বা ব্লাড ব্যাংক নেই। হ্যাঁ, কিন্তু তারপরে আমরা স্ক্রিনিং ক্রস ম্যাচিং লিমিটেড স্কেলে করে ব্লাড ট্রান্সফিউশনটা আমরা করতে পারি। এবং আমাদের পরিকল্পনা আছে যে যদি কারণ এটা যেহেতু ডিফারেন্ট একটা সেট আপ স্টাবলিশ করতে হবে এবং তার জন্য প্রয়োজনীয় লজিস্টিক্স এবং লোকবলেরও দরকার। সো এটা যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমাদের পরিকল্পনা হচ্ছে যে প্রতিটা হেলথ কমপ্লেক্সেই ব্লাড ট্রান্সফিউশন সেন্টার
স্থাপন করা, যেটা কিছু কিছু জায়গা আছে, যেমন চট্টগ্রাম ডিভিশনের উখিয়া এবং টেকনাফ উপজেলা হেলথ কমপ্লেক্সে কিন্তু খুবই ডেডিকেটেড এবং সাকসেসফুল একটা ব্লাড ট্রান্সফিউশন সেন্টার আছে। বাট ওইটা স্টাবলিশ করা গেছে কারণ হচ্ছে যে দেশি এবং বিদেশি দাতা সংস্থাগুলোর প্রত্যক্ষ সহযোগিতার কারণে। সো চট্টগ্রামেও আপনি জানেন যে অনেক ধনাঢ্য পরিবার বা প্রতিষ্ঠান আছে। সো তারাও যদি এগিয়ে আসেন, আমরা আমাদের টেকনিক্যাল এক্সপার্টিসটা কাজে লাগে, আমার মনে হয় যে অন্তত হেলথ কমপ্লেক্সগুলোতে এই ব্লাড ট্রান্সফিউশন সেন্টারটা স্থাপন করতে পারবো। তাহলে সাধারণ জনগণ স্বল্প মূল্যে বা খুবই কম খরচে স্ক্রিনিং, ক্রস ম্যাচিং এবং নিরাপদ রক্ত সঞ্চালন করতে পারবে। স্যার, এই বিষয়টি নিয়ে আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম। স্যার, আপনি তো লিভার কেয়ার সোসাইটির প্রেসিডেন্টও স্যার, আপনি তো স্যার সামাজিকভাবেও স্যার অনেক কিছুতে এই ধরনের লিভারের সুস্থতা নিয়ে স্যার অনেক বছর ধরে কাজ করছেন স্যার, আমরা দেখেছিও। স্যার, আপনাদের কি স্যার এই ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা স্যার? হ্যাঁ, নিরাপদ রক্ত সঞ্চালনটা এটা সারা বিশ্বব্যাপী এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। শুধু হ্যাপাটাইটিস বি, সি ছাড়াও এইচআইভি এবং আরও রক্তের আরও অন্যান্য রোগও কিন্তু এই সঞ্চালনের মাধ্যমে চলে আসে। তো আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা যদি বলেন যে লিভার কেয়ার সোসাইটি আমরা আপাতত মানুষের মাঝে লিভারের বিভিন্ন রোগ থেকে কিভাবে মুক্তি পেতে পারে প্রতিরোধের জন্য সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে আমরা কাজ করছি। এছাড়াও আমরা বিভিন্ন সমাজে শ্রেণী পেশার বিশেষ করে অবহেলিত যারা, তাদের মধ্যে আমরা হ্যাপাটাইটিস বি এবং সি ভাইরাসের স্ক্রিনিং টেস্টটা করি। আমরা কিছু কিছু বিনামূল্যে ওষুধও দেই এবং আমরা যারা অ্যাডাল্ট ভ্যাকসিনেশনের জন্য অ্যাডাল্ট যারা আছেন, যারা স্পেসিফিক বা রিস্ক গ্রুপ, তাদেরকে আমরা ভ্যাকসিন দিচ্ছি। তো আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে চট্টগ্রামে সাধারণ মানুষের জন্য স্বল্প মূল্যে যেন তারা চিকিৎসা সেবা পেতে পারে, লিভারের চিকিৎসা সেবা পেতে পারে, সেজন্য আমরা চট্টগ্রামে একটি সরকারি পর্যায়ে এবং সরকারের কাছ থেকে যদি আমরা জমি লিজ হিসাবে পাই, তাহলে আমরা একটা হসপিটাল করব, যেই হসপিটালে সাধারণ মানুষ অত্যন্ত কম মূল্যে নিরাপদ লিভারের চিকিৎসা পাবে এবং ওখানে নিরাপদ রক্ত সঞ্চালনের ব্যবস্থা থাকবে। স্যার, আজকে তো যেহেতু স্যার বিশ্ব হ্যাপাটাইটিস দিবস, আজকের দিনটাকে স্যার মাথায় রেখে আপনারা কি কোনো ধরনের কর্মসূচি গ্রহণ করেছেন কিনা? আমরা কর্মসূচি গ্রহণ করেছি, যেটা যে আমরা 28শে জুলাই আজকে আমরা সাধারণ মানুষের সচেতনতা তৈরি এবং লিভারের রুগী যারা হ্যাপাটাইটিস বি এবং সি এবং তাদের সমন্বয়ে এবং তাদের কেয়ার গিভার যারা, তাদের সমন্বয়ে আমরা একটি অনুষ্ঠান করি, একটা সেমিনার করব, যেখানে তারা সবাই উপস্থিত থাকবে। লিভারের বিভিন্ন রোগ নিয়ে তাদের প্রশ্ন, যে হ্যাপাটাইটিস বি এবং সি নিয়ে তাদের যে প্রশ্ন, সেগুলো থাকবে এবং এখান থেকে কিভাবে উত্তরণ, তাদের খাবার কী হবে, তারা কিভাবে ওষুধ খাবে এবং কিভাবে প্রতিরোধ করবে, সেগুলো নিয়েও আমরা কথা বলবো। এবং আমরা এটা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা জনগণের মাধ্যমে ছড়িয়ে দিব এবং মানুষকে সচেতন করতে আমরা উদ্বুদ্ধ করব। আমি সেম প্রশ্ন আপনাকেও করতে চাই। আজকে আপনাদের অফিস থেকে বা আপনাদের সিভিল সার্জন টিম যারা আপনারা আছেন, আপনারা কি আজকের দিবসটি উপলক্ষে কোনো ধরনের কর্মসূচি রেখেছেন কিনা? মূলত হচ্ছে যে আমরা স্যারের মতোই আমরা স্ট্যান্ডিং র্যালি পাশাপাশি হচ্ছে আলোচনা সভাগুলো করব, ব্যবস্থার উদ্যোগ গ্রহণ করেছি। কিন্তু সারা বছরব্যাপী আমরা যেটা করে থাকি একদম গ্রাম পর্যায় থেকে শুরু করে সিটি পর্যায়ে, সেটা হচ্ছে যে আমরা জনগণকে সচেতন করা এবং জনগণের মধ্যে স্বাস্থ্য শিক্ষা প্রচারের জন্য আমরা কিন্তু কমিউনিটি এবং স্কুল পর্যায়ে দুটোতেই আমরা স্বাস্থ্য শিক্ষা দিয়ে থাকি বছর ঘুরে। এবং সময় সময় যে প্রায়োরিটি ইস্যুগুলো থাকে, সে মনে করেন ডেঙ্গু সিজন, আমরা ডেঙ্গুকে বেশি প্রায়োরিটি দিই। ঠিক তদ্রুপ এই সপ্তাহটাকে আমরা লিভার হেলথ পাশাপাশি হ্যাপাটাইটিস প্রিভেনশন আমরা কীভাবে করতে পারি, এইটার উপরে আমরা স্বাস্থ্য শিক্ষাটাকে আরও জোরদার কর্মসূচি আমরা নিয়েছি। পাশাপাশি আমাদের যে শহর কেন্দ্রিক যে কার্যক্রমগুলো, সেটাকে আমরা আরও একটু বেগবান করার জন্য উদ্যোগ নিয়েছি। স্যার, আমি আপনার কাছে জানতে চাই হ্যাপাটাইটিসের চিকিৎসা কি এবং এটি কি পুরোপুরিভাবে নির্মূল সম্ভব কিনা? জি, আপনাকে ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাপাটাইটিস বি ভাইরাসের জন্য যে ওষুধগুলো খেতে হয়, সেই ওষুধগুলো সারা জীবন খেতে হবে। এটা একটা ক্রনিক কেয়ারের মতো, যেরকম ডায়াবেটিস, প্রেশার সারা জীবনের রোগ, সেরকম হ্যাপাটাইটিস বি ভাইরাসটাও একটা সারা জীবনের রোগ। যতদিন না পর্যন্ত আপনার হ্যাপাটাইটিস বা এইচবিএসএ যেটা নেগেটিভ না হচ্ছে, ততদিন পর্যন্ত আপনাকে ওষুধ চালিয়ে যেতে হবে। আর হ্যাপাটাইটিস সি ভাইরাস যেটা, সেটা আসলে লিভারের বা হেপাটাইটিস চিকিৎসার একটা বিরাট সাফল্য, যেটা যে সি ভাইরাসের জন্য আমরা একসময় ইনজেকশন ব্যবহার করতাম, যেগুলো ছিল অনেক ব্যয়বহুল, কিন্তু
এখন আমাদের মুখে খাবারের ট্যাবলেট রয়েছে, ডেইলি একটা করে ট্যাবলেট খেতে হয়। এটা 12 সপ্তাহ বা 84 দিন, কারো কারো ক্ষেত্রে 6 মাস এটা ব্যবহার করলে হেপাটাইটিস সি সম্পূর্ণ নির্মূল হয়ে যায়। স্যার অনেক রোগীর ক্ষেত্রে দেখা যায় যে স্যার যখন বিশেষ করে স্যার জন্ডিস ধরা পড়ে, ওনারা তো স্যার আসলে হেপাটাইটিস জিনিসটা সম্পর্কে অত অবগত না, ওনারা প্রথমেই চিন্তা করে জন্ডিস। পরবর্তীতে দেখা যায় স্যার বিশেষ করে স্যার মফস্বলের দিকে, গ্রাম অঞ্চলের দিকে ওনারা কবিরাজ বা এই ধরনের মানুষদের কাছে গিয়ে ওষুধপত্র খেয়ে থাকে স্যার। এটা আসলে কতটুকু ক্ষতিকর স্যার? আসলে লিভারের রোগ যখন হয়, জন্ডিস হয়ে যায়, চোখ হলুদ হয়, খেতে পারে না, ক্লান্ত হয়ে যায়, বমি করে, তখন আসলে রোগীরা ভয় পেয়ে যায় এবং লিভারের রোগ সম্পর্কে অনেক আগে থেকে এক ধরনের নেতিবাচক ধারণা এবং ভ্রান্তি এবং কুসংস্কার, অজ্ঞতা এগুলো জিনিস কাজ করে, যেখান থেকে আপনার এই ধরনের কুসংস্কারগুলো চালু আছে। কেউ মালা পরাচ্ছেন, কেউ তাবিজ পরাচ্ছেন, কেউ গাছগাছালির ওষুধ খাচ্ছেন, কেউ রস খাচ্ছেন। তো এগুলো আসলে সবগুলাই অবৈজ্ঞানিক এবং এগুলো একসময় কিন্তু আরও অনেক মানে লিভারের যে রোগটা, সেই রোগটা আরও গভীর হতে পারে, সেই রোগটা আরও ক্ষতিকর হতে পারে। এবং লিভারের পাশাপাশি আমরা বলি এই যে ওষুধগুলো যেগুলো খাচ্ছেন ওনারা, বনাজি কবিরাজি ওষুধ যেগুলো খাচ্ছেন, সেগুলো লিভারের ক্ষতি করার পাশাপাশি কিডনির উপরও চাপ পড়ে এবং আমরা বলি প্যানক্রিয়াটাইটিস বা অগ্নাশয়ের যে প্রদাহ, সেটাও কিন্তু কাজ করে। সবচেয়ে যেটা ভয়াবহ সেটা হলো এই যে রুগীরা কবিরাজ বনাজি এগুলো চিকিৎসা করছেন, করতে করতে কিন্তু ওনারা সময় ব্যয় করছেন। হয়তো 3 সপ্তাহ, 1 মাস, 2 মাস পরে আমাদের কাছে যখন আর ওই ওষুধটা কাজ করছে না, তখন আমাদের কাছে আসছেন, কিন্তু সেটা অনেক অ্যাডভান্স হয়ে গেছে। কিন্তু তাহলে আমাদের পরামর্শ হবে যে অবশ্যই এই লিভারের যে কোনো রোগের, জন্ডিসের বৈজ্ঞানিক চিকিৎসা আছে এবং এটা সারা পৃথিবীতে যে ওষুধটা পাওয়া যায়, সর্বশেষ ওষুধটাও কিন্তু আমাদের দেশে আছে। কাজে ওই ধরনের কুসংস্কারে না গিয়ে আপনি বৈজ্ঞানিক চিকিৎসা গ্রহণ করুন এবং চিকিৎসকের পরামর্শ নিন। স্যার আপনার কাছে আরেকটা প্রশ্ন আমি করতে চাই, এই যে একটা লিভারকে সুস্থ রাখার জন্য স্যার আমাদের আসলে খাদ্যাভ্যাসটা কি ধরনের পরিবর্তন জরুরি? লিভারের কিন্তু এখন সারা পৃথিবীতে সবচেয়ে বড় রোগ বলছি আমরা ফ্যাটি লিভার। জি, মানে লিভারে চর্বি জমে যায়। বলা হচ্ছে যে প্রায় 25 থেকে 30%, মানে আমরা এই 3 জন আছি এখানে, 3 জনের 1 জন থাকতে পারে ফ্যাটি লিভার। এবং এটা হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার যে পরিবর্তন এসছে, সেটা আমরা বেশি খাচ্ছি কিন্তু সেই অনুযায়ী পরিশ্রম হচ্ছে না। কাজেই অতিরিক্ত চর্বি লিভারে জমা হয়ে লিভারের ক্ষতি করছে। কাজেই আমাদেরকে যদি লিভারে সুস্থ রাখতে হয়, তাহলে আমাদের জীবনযাত্রার মধ্যে পরিবর্তন আনতে হবে। আমাদেরকে স্বাস্থ্যকর খাবার খেতে হবে, অতিরিক্ত তেল চর্বির খাবার, অতিরিক্ত কার্বোহাইড্রেট বা চিনি শর্করা জাতীয় খাবার, এগুলো থেকে আমাদেরকে দূরে রাখতে হবে। এবং হেপাটাইটিস বি বা সি নির্মূলের জন্য যে কারণে এই ভাইরাসগুলো ছড়িয়ে পড়ে, সেখান থেকে দূরে থাকতে হবে এবং প্রয়োজনে যাদের দরকার তাদেরকে আমরা হেপাটাইটিস বি এর টিকা নিলে আমরা এই লিভারকে সুস্থ রাখতে পারবো। ডক্টর সোনম, আপনার কাছে জানতে চাই, আমাদের যিনি বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি তো আসলে আমাদের জনগণের জন্য এবং জনগণের স্বাস্থ্যসেবার জন্য খুবই কৌশলী ভূমিকা পালন করছেন এবং উনি চাচ্ছেন প্রতিটি জনগণ যাতে স্বাস্থ্যসেবার আন্ডারে চলে আসতে পারে। তো এই যে আজকে বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে সরকারের সাথে আপনাদের কি ধরনের আলোচনা বা কি ধরনের উদ্যোগ আপনারা গ্রহণ করছেন এবং সেটা জনগণের সাথে আপনারা কিভাবে কানেক্ট করার চেষ্টা করছেন? দেখুন, আমার দপ্তর বা সিভিল সার্জনের কার্যালয় মূলত এটা হচ্ছে ইমপ্লিমেন্টিং একটা বডি। সরকার যে পলিসি গ্রহণ করবে আমরা সেটা বাস্তবায়ন করব আমার জেলাতে। সো পলিসি লেভেলের যদি আমি বলি, মূলত আসলে স্বাস্থ্য মন্ত্রণালয় তো আছেই, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা মূলত নীতিগত সিদ্ধান্তগুলো বা পরিকল্পনাগুলো করে থাকে। এবং আমি যতটুকু জানি যে হেপাটাইটিস বি এবং সি এর জন্য একটা সার্ভিলেন্স এস্টাবলিশ করা, পাশাপাশি হেপাটাইটিস সি ইনফেক্টেড যারা পার্সন, তাদের ট্রিটমেন্টের যে রেজিমেন্টটা লাগে বা যে মেডিসিনগুলো যে সময়ের জন্য লাগে, স্যার বলেছেন 6 মাসের জন্য লাগে, তাহলে এই পিরিয়ডের মেডিসিনগুলো সরকারের বিনামূল্যে সরবরাহ করার একটা পরিকল্পনা আছে। সো আমার মনে হয় যে এটা যদি করা যায় তাহলে এটা বিশাল একটা সাপোর্ট হবে, জনগণের করে আমরা পৌঁছে দিতে পারবো। এক্স্যাক্টলি হয়তো একদম তাদের ঘরে না হলেও ওনারা মেডিকেল কলেজগুলো থেকে বা জেনারেল হসপিটালগুলো থেকে নিজে এসে বিনামূল্যে এটা সংগ্রহ করতে পারবেন। এখন আমরা যেভাবে যক্ষার ট্রিটমেন্ট করে থাকি, আপনি জানেন যক্ষার চিকিৎসা আমরা বিনামূল্যে করে থাকি, ফ্রি অফ কস্ট, এবং তারা কিন্তু এসে স্বাস্থ্যকর্মীর কাছ থেকে বা স্বাস্থ্যকেন্দ্র থেকে কিন্তু এই ওষুধগুলো নিয়ে যান এবং 6 মাস কিন্তু ওনারা কোর্সটা কমপ্লিট করে পুরোপুরি সুস্থ হচ্ছেন। সো এই হেপাটাইটিস সি এর ট্রিটমেন্টটাও ওই পর্যায়ে
পরিচালনা করা একটা পরিকল্পনা সরকারের আছে। ধন্যবাদ স্যার অনুষ্ঠানে উপস্থিত থেকে আপনার এই মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য। ধন্যবাদ ডাক্তার সোনম, আপনাকেও অনুষ্ঠানে উপস্থিত থেকে সরকারের এবং আপনাদের পরিকল্পনাগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য। আজকে ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে উপলক্ষে আমাদের যে আলোচনা আমরা করছিলাম, এটা দ্বারা একটি জিনিসই প্রতীয়মান হয়, যেটা আমাদের স্যার বলছিলেন, যে আসলে সচেতনতা। আমাদের যখনই কোনো ধরনের আমাদের পেটের চারপাশে যদি বা ডান পাশে কোনো কিছু আমাদের অস্বস্তি লাগে, অথবা আমাদের চোখের রং অথবা প্রস্রাবের রং হলুদ বা এই ধরনের পরিবর্তিত হয়ে যায়, আমাদের আসলে সাথে সাথে নিকটস্থ একজন রেজিস্টার্ড ডাক্তার অথবা একজন লিভার বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। যদি লিভার সুস্থ থাকে, আমাদের সমাজ সুস্থ থাকবে, আমরা সবাই সুস্থ থাকব, সমাজের আমাদের যারা বাচ্চা আছে এবং আমাদের যারা আপকামিং জেনারেশন আছে, সবাই আমরা ভালো থাকব। আগামীতে আমরা হয়তোবা আরও একটি আলোচনার মাধ্যমে এই বিষয় নিয়ে ডিটেলস কথা বলবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।